আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের ৫ নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। আয়, পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব ১৫ কোটি কিলোমিটার। ২, পৃথিবীর আবর্তনের গতিবেগ সর্বাপেক্ষা বেশি নিরক্ষীয় অঞ্চলে। ৩, সৌরবছর ধরা হয় ৩৬৫ দিনকে। ৪, ভারতে প্রমাণ দ্রাঘিমার মান ৮২ ডিগ্রি ৩০ মিনিট পূর্ব। ৫, এশিয়ার পিত নদী বলা হয় হোয়াংহো নদীকে। ৬, বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈলখনি হল সাফানিয়া। ২ এতে শুদ্ধ অশুদ্ধ নির্বাচন। আয়তে বলেছে ৩রা জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সর্বাপেক্ষা বেশি হয়, অশুদ্ধ। ২, লেলা নদী বৈকাল পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে, শুদ্ধ। বিতে স্তম্ভ মেলানো আছে। আয়তে আছে কর্কট ক্রান্তি রেখা হবে বি 23.5 ডিগ্রি উত্তর। ২ আছে মকর ক্রান্তি রেখা সি তার 23.5 ডিগ্রি দক্ষিণ। ৩ আছে মূল মধ্যরেখা 0 ডিগ্রি আর ৪ উত্তরবিন্দু ডি 90 ডিগ্রি উত্তর। ৩ আয়তে আছে মুক্তিবেগ কাকে বলে। এইখান থেকে লিখবে যে কোনো বস্তুকে প্রতি সেকেন্ডে 11.2 কিলোমিটার গতিবেগে ওপরের দিকে ছুটতে পারলে সেটা নিচের দিকে না পড়ে মহাশূন্যে পৃথিবীর চারিদিকে ঘুরতে থাকবে। এই গতিবেগকে বলা হয় মুক্তিবেগ। এই রকেটের মাধ্যমে কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করা হয় এই মুক্তিবেগে। ২ দিয়েছে অধিবর্ষ কি। লিখবে ইংরেজি ক্যালেন্ডার অনুসারে যে বছরে ফেব্রুয়ারি মাসে 28 দিনের সঙ্গে একদিন যোগ করে বছরটিকে 366 দিনে করা হয় সেই বছরটিকে অধিবর্ষ বলা হয়। মিশরীয়রা প্রথম অধিবর্ষের ব্যবহার শুরু করে। ৩ বলেছে জিপিএস কি, এর ব্যবহার লেখো। জিপিএস কি লিখবে পৃথিবীর যে কোনো জায়গার অক্ষাংশ আর দ্রাঘিমা জানার একটি অত্যাধুনিক ব্যবস্থা হচ্ছে জিপিএস বা গ্লোবাল পজিশনিং সিস্টেম। আর এর ব্যবহার হচ্ছে পৃথিবীর কৃত্রিম উপগ্রহ থেকে এই ব্যবস্থা কার্যকরী হয়। আর বর্তমানে জাহাজে, বিমানে, আধুনিক গাড়ি, মোবাইল ফোনে জিপিএস থাকে। ৪ দিয়েছে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে কি কি গাছ জন্মায়। এটা আছে তোমাদের বইয়ের 93 পাতায়। এই যে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল, এই যে স্বাভাবিক উদ্ভিদ, এইটা বলবে যে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে প্রচুর ফলের গাছ যেমন জলপাই, আঙুর, লেবু, এছাড়া অন্যান্য গাছগুলো হলো কর্ক ও কলিব এবং কয়েকটি ঝোপঝাড় জাতীয় গাছ জন্মায় যেমন লরেল, ল্যাভেন্ডার, রোজমেরি। ৪ আয়তে আছে অপসূর আর অনুসূরের অবস্থান সম্পর্কে লেখো। লিখবে জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত পৃথিবী সূর্য থেকে ক্রমশ দূরে সরে যেতে থাকে। 4 জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি, প্রায় 15 কোটি 20 লক্ষ কিমিকে পৃথিবীর অপসূর অবস্থান বলা হয়। আবার জুলাই থেকে বাকি 6 মাসে দূরত্ব ক্রমশ কমতে থাকে। 3 জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয়, 14 কোটি 70 লক্ষ কিলোমিটার। একে পৃথিবীর অনুসূর অবস্থান বলে। জানুয়ারি থেকে বাকি 6 মাস দূরত্ব বাড়তে থাকে। 2 দিয়েছে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা 4টি করে বৈশিষ্ট্য লেখো। আচ্ছা, অক্ষরেখার বৈশিষ্ট্য আছে তোমাদের বইয়ের 21 পাতায়। এই অক্ষরেখার পরিচয়, এগুলোই হচ্ছে বৈশিষ্ট্য। অক্ষরেখাগুলো হচ্ছে পরস্পর সমান্তরাল। 2 অক্ষরেখাগুলো পূর্ণবৃত্ত। 3 অক্ষরেখা ডিগ্রিতে পরিমাপ করা হয়। 4 অক্ষরেখার পরিধি ক্রমশ মেরুর দিকে কমে যায়। 5 অক্ষরেখার মান মেরুর দিকে বেড়ে যায়। 6 অক্ষরেখার মধ্যে নিরক্ষরেখা সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিরক্ষরেখার মান 0 ডিগ্রি। আর 7 হচ্ছে 90 ডিগ্রি উত্তর আর 90 ডিগ্রি দক্ষিণ হলো যথাক্রমে উত্তর মেরুবিন্দু আর দক্ষিণ মেরুবিন্দু। এরপরে আছে দ্রাঘিমা রেখার 4টি বৈশিষ্ট্য। এটা আছে তোমাদের বইয়ের 24 পাতায়। এখানে বইতে মোট 5টা বৈশিষ্ট্য দেওয়া আছে। লিখবে 1 হচ্ছে দ্রাঘিমা রেখা পরস্পর সমান্তরাল নয়। 2 দ্রাঘিমা রেখাগুলি অর্ধবৃত্ত। 3 দুইটি দ্রাঘিমা রেখার মধ্যে দূরত্ব নিরক্ষরেখার কাছে সবচেয়ে বেশি, নিরক্ষরেখার থেকে মেরুর দিকে ক্রমশ দূরত্ব কমে যায়। আর 4 প্রত্যেকটি দ্রাঘিমা রেখা উত্তর ও দক্ষিণ মেরুবিন্দুতে গিয়ে মিশেছে। 3 দিয়েছে এশিয়ার উত্তরবাহিনী নদীগুলিতে প্রায়ই বন্যা দেখা যায় কেন। এটা তোমাদের বইয়ের 88 পাতায় রয়েছে। এই যে এশিয়ার উত্তর দিকে প্রবাহিত নদী, এই যে নদীর বৈশিষ্ট্য, এই প্রথম বৈশিষ্ট্য এটা লিখবে যে এশিয়ার উত্তরবাহিনী নদীগুলির মোহনা উচ্চ অক্ষাংশ। এই নদীগুলো মানে এই উত্তর দিকে প্রবাহিত, এশিয়ার উত্তর দিকে প্রবাহিত নদীগুলোর কথা বলছে, মানে ওটা এশিয়ার উত্তরবাহিনী নদী আর কি। তো বলবে যে এশিয়ার উত্তরবাহিনী নদীগুলির মোহনা উচ্চ অক্ষাংশের হিমমণ্ডলে অবস্থিত, তাই বছরে 8 থেকে 9 মাস বরফে ঢাকা থাকে। শরৎ ও বসন্তকালে পার্বত্য অঞ্চলে বেশি বৃষ্টি হলে ওই জল নদীর মোহনার বরফে বাঁধা পায় এবং বন্যার সৃষ্টি করে। তাই এশিয়ার উত্তরবাহিনী নদীগুলিতে প্রায় বন্যা দেখা দেয়। 5 দাগে আসি। 5 আয়তে দিয়েছে মহাবিষুব আর জলবিষুব বলতে কি বোঝায়, রবিমার্ক কি।
মহাবিষুব লিখবে 21শে মার্চ। উত্তর গোলার্ধে বসন্তকাল এবং দিনরাত্রির দৈর্ঘ্য সমান হয় এই দিনটিকে বলা হয় মহাবিষুব। বসন্তকালীন বিষুব অবস্থা হচ্ছে সূর্যকে পরিক্রমণরত অবস্থায় সূর্য তার আপন কক্ষপথে 21শে মার্চ এমন অবস্থানে থাকে যেখানে মধ্যাহ্নে সূর্য নিরক্ষরেখায় লম্বভাবে পড়ে। 2 হচ্ছে ছায়াবৃত্ত প্রতিটি সমক্ষরেখাকে সমান দুটি ভাগে ভাগ করে। 3 উত্তর ও দক্ষিণ গোলার্ধে সূর্য থেকে সমান দূরে অবস্থান করে। 4 উত্তর ও দক্ষিণ মেরু একই সঙ্গে সূর্যালোক পায়। ফলাফল হচ্ছে 21শে মার্চ সূর্য পৃথিবীর ঠিক পূর্ব আকাশে ওঠে এবং পশ্চিম আকাশে অস্ত যায়। 2 সারা পৃথিবীতে এই দিন 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত্রি হয়। আর 3 মধ্যাহ্নে সূর্য নিরক্ষরেখায় লম্বভাবে পড়ে। আর জলবিষুব দিয়েছে 23শে সেপ্টেম্বর। উত্তর গোলার্ধে শরৎকাল এবং দিনরাত্রি দৈর্ঘ্য সমান হওয়া এই দিনটিকে জলবিষুব বা শরৎকালীন বিষুব বলা হয়ে থাকে। সূর্যকে পরিক্রমণরত অবস্থায় পৃথিবী তার আপন কক্ষপথে 23শে সেপ্টেম্বর এমন এক অবস্থানে থাকে যেখানে মধ্যাহ্নে সূর্য নিরক্ষরেখায় লম্বভাবে পড়ে। 2 ছায়াবৃত্ত প্রতিটি সমক্ষরেখাকে দুটি সমান ভাগে ভাগ করে। 3 উত্তর ও দক্ষিণ গোলার্ধ সূর্য থেকে সমান দূরে অবস্থান করে। আর 4 হচ্ছে উত্তর আর দক্ষিণ মেরু একই সঙ্গে সূর্যালোক পায়। আর ফলাফল হচ্ছে 23শে সেপ্টেম্বর সূর্য পৃথিবীর ঠিক পূর্ব আকাশে ওঠে এবং পশ্চিম আকাশে অস্ত যায়। 2 সারা পৃথিবীতে এই দিন 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত্রি হয়। আর 3 মধ্যাহ্নে সূর্য নিরক্ষর রেখায় লম্বভাবে পড়ে। ওর সাথে আছে রবিবার কি, এটা বই থেকে দিচ্ছি, বইয়ের 11 পাতায় রয়েছে। লিখবে হেলানো অক্ষের জন্য পৃথিবী কক্ষপথে এমনভাবে কাত হয়ে ঘোরে যে বছরের বিভিন্ন সময় পৃথিবীর বিষুবরেখা, কর্কটক্রান্তি রেখা আর মকরক্রান্তি রেখা সূর্যের লম্বরশ্মি ফলে আপাতভাবে মনে হয় যে সূর্য পৃথিবীর বিষুবরেখা থেকে উত্তরে কর্কটক্রান্তি রেখা পর্যন্ত আর দক্ষিণে মকরক্রান্তি রেখা পর্যন্ত চলাচল করে। এটাই সূর্যের বার্ষিক আপাতগতি বা রবি মার্ক। রবি অর্থাৎ সূর্য, মার্ক মানে পথ। 2 দিয়েছে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্যগুলি কী কী আর নিরক্ষীয় অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদগুলি কী কী। এটা আছে 92 পৃষ্ঠায়। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্য ওটা আছে 93 পাতায়। এই যে প্রধান বৈশিষ্ট্য এটা জলবায়ু অঞ্চল। এই যে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্য 1 হচ্ছে এখানে গ্রীষ্মকালে উষ্ণতা থাকে 21 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস, শীতকালে থাকে 5 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস। আর 3 হচ্ছে পশ্চিমা বায়ুর প্রভাবে এখানে শীতকালে বৃষ্টিপাত হয়, বৃষ্টিপাতের পরিমাণ 30 থেকে 50 সেমি। আর নিরক্ষীয় অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ, এই যে স্বাভাবিক উদ্ভিদ নিরক্ষীয় অঞ্চলে বেশি উষ্ণতার বেশি বৃষ্টিপাতের জন্য ঘন চিরহরিত ও চিরসবুজ গাছ দেখা যায়, যেমন মেহগিনি, রোজউড, আয়রনউড, সেগুন, আবলুস, রবার, কোকো, সিনকোনা। 3 দিয়েছে এশিয়ার পামির গ্রন্থি থেকে নির্গত পূর্ব এবং পশ্চিমের পর্বতগুলোর নাম লেখো। পামির গ্রন্থি থেকে নির্গত পর্বতগুলো পূর্ব আর পশ্চিমে, এই যে পামির গ্রন্থি থেকে বিভিন্ন দিকে পর্বতশ্রেণী বিস্তৃত হয়েছে। পূর্ব দিকে হয়েছে কুয়েনলুন, আলতিনতাক আর পশ্চিমে গেছে হিন্দুকুশ। 4 দিয়েছে ইয়াংসি নদীর অববাহিকার অর্থনৈতিক সমৃদ্ধির কারণ লেখো। আচ্ছা, আমরা বইতে আমাদের এখানে আছে ইয়াংসি অববাহিকার অর্থনৈতিক সমৃদ্ধির কারণ। আমরা একটু বইটা দেখব। আমাদের বইতে যে কটা পয়েন্ট আছে সেই কটা পয়েন্টের ওপরেই আমরা কিন্তু পয়েন্টগুলো তৈরি করে নেব। এখানে যেমন ধরো আছে কৃষির উন্নতি, খনিজ সম্পদের প্রাচুর্য, শিল্পের উন্নতি, এই 3টে হচ্ছে প্রধান। এছাড়া এগুলো হচ্ছে মানে অন্যান্য উন্নত পরিবহন ব্যবস্থা, পর্যাপ্ত জলসম্পদ, সাংহাই নানকিং চুংকিং বন্দরের অবস্থান, ঘনবসতি, সুলভ শ্রমিক, উন্নত পরিকাঠামো। তো এটা বইতে আছে, ওইগুলো হেডিং দিয়ে লিখতে পারো। তবে আমি রায়মার্টিনেরটা একটু দেখিয়ে দিচ্ছি। যেমন ধরো প্রথমে আমাদের আছে কৃষির উন্নতি, এই যে কৃষিকাজের উন্নতি লিখবে ইয়াংসি অববাহিকা হলো চীনের সর্বশ্রেষ্ঠ কৃষি সমৃদ্ধ অঞ্চল, তাই এই অববাহিকার অর্থনৈতিক সমৃদ্ধি সহজতর হয়েছে। উর্বর মৃত্তিকা, উন্নত জলসেচ, নাতিশীতোষ্ণ জলবায়ু প্রভৃতি কারণে এখানে প্রচুর পরিমাণে ধান, গম, তুলো, পাট, আখ, তামাক, তৈলবীজ ইত্যাদি উৎপন্ন হয়। এই জন্য এই অঞ্চলকে চীনের শস্য ভাণ্ডার বলা হয়। 2 যেটা আছে খনিজ সম্পদের প্রাচুর্য, সমগ্র দেশে শতকরা প্রায় 50% খনিজ সম্পদ এই অঞ্চল থেকে পাওয়া যায়। খনিজ সম্পদের প্রাচুর্য এই অববাহিকার অর্থনৈতিক সমৃদ্ধির একটি অন্যতম কারণ। এখানকার উল্লেখযোগ্য খনিজ সম্পদ হচ্ছে কয়লা, আকরিক লোহা, তামা, দস্তা, টাংস্টেন, টিন, অ্যান্টিমনি ইত্যাদি। এরপরে আছে শিল্পের উন্নতি।
কৃষিজ আর খনিজ সম্পদকে কেন্দ্র করে কার্পাস বয়ন, জাহাজ নির্মাণ, লৌহ ইস্পাত, ইঞ্জিনিয়ারিং, সিমেন্ট, রাসায়নিক প্রভৃতি শিল্পের বিকাশ ঘটেছে। এরপরে আছে বন্দরের সান্নিধ্য। সাংহাই, চুংকিন, নানকিং, চুংটু প্রভৃতি নদী বন্দরের অবস্থান অর্থনৈতিক বিকাশকে সুগম করেছে। উন্নত পরিকাঠামো, সরকারের বিভিন্ন অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ ও নীতি নির্ধারণের ফলে এখানে কৃষি শিল্পের উন্নত পরিকাঠামো গড়ে উঠেছে, যা এই অঞ্চলকে অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধ করেছে। ঘন জনবসতি, এছাড়া আছে পর্যাপ্ত জলসম্পদ, যেটা ইয়াংসি কিয়াং নদী থেকে পাওয়া যায়। আর জীবনযাপনের উপযোগী সমস্ত ধরনের সুযোগ সুবিধা এই অববাহিকায় পাওয়া যায় বলে অত্যন্ত ঘন জনবসতিপূর্ণ হয়ে উঠেছে। তারপরে এখানে কৃষি শিল্পক্ষেত্রে সুলভ ও দক্ষ শ্রমিকের অভাব হয় না, তেমনি বিভিন্ন উৎপাদিত দ্রব্যের চাহিদা যথেষ্ট বর্তমান।